को लाइक करें, हमारे को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের থার্ড চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম এটা আমরা কন্টিনিউ করব। ওকে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ফার্স্টে আলোচনা করব সেটা হচ্ছে কি পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ওকে, তো পৃষ্ঠটান কি? তো দেখবে যদি কোনো জারে জল নিয়ে যদি ওর ওপর একটা সুচ যদি শুয়ে দেওয়া হয়, মানে জলের ওপর হালকা করে ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, এই ধরো জার রয়েছে, ঠিক আছে, এর মধ্যে জল রয়েছে, তো একটা সুচ নিয়ে জাস্ট এরকমভাবে এর ওপর যদি হালকা ছেড়ে দেওয়া হয় হালকা করে, তো কী হবে দেখবে সুচটা ওর ওপর ভাসতে থাকবে, হ্যাঁ ভাসতে থাকবে, বাট দেখবে ওই সুচটা ঠিক যে পজিশনে, ধরো এখানটায় সুচটাকে রাখা হলো, ঠিক আছে, তো এই জায়গায় জল স্তরটা হালকা নিচের দিকে নিচের দিকে নেমে যাবে, হালকা নিচের দিকে নেমে গেছে। তো বেসিক্যালি এটা কী জন্য হয়ে থাকে? এটা বেসিক্যালি হয়ে থাকে পৃষ্ঠটানের জন্য। তো পৃষ্ঠটান কি? যদি কোনো একটা তরলের মুক্ত পৃষ্ঠ মানে তরলটা একটা মুক্ত পৃষ্ঠটা পুরো একদম খোলা অবস্থায় রয়েছে, কোনো ওর ওপর কোনো কিছু নেই, মানে এই পৃষ্ঠের ওপর অন্য কোনো পদার্থ নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে ছবিটা দেখো, একটা তরল রয়েছে, ঠিক আছে, একটা জারের মধ্যে মুক্ত পৃষ্ঠ খোলা অবস্থায় রয়েছে। ওকে, তো এখানে একটা রেখা কল্পনা করা হয়েছে, এখানে ধরো সুচটাই রয়েছে, সুচটাকে ধরো এখানে একটা রেখা কল্পনা করা হয়েছে, ঠিক আছে। তো কী হবে, এই রেখার প্রতি একক দৈর্ঘ্যের জন্য, প্রতিটা একক দৈর্ঘ্যে, এই যে প্রতিটা একক দৈর্ঘ্য, টোটালটার মধ্যে অনেকগুলো একক দৈর্ঘ্য আছে, ঠিক আছে। যদি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য হয় তাহলে 1 সেমি এভাবে করে একক দৈর্ঘ্য। ওকে, তো প্রতি একক দৈর্ঘ্য বরাবর লম্বভাবে, পুরো লম্বভাবে, ঠিক আছে, এই এই দৈর্ঘ্যটার সাথে লম্বভাবে, দৈর্ঘ্যটা এইভাবে দেখানো হয়েছে, ঠিক আছে, তো এর সাথে লম্ব এটা, এর লম্ব এটা। ওকে, যদি এরকম থাকতো তাহলে এরকম লম্ব। ওকে, সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ওকে, তো দেখো এই রেখাটার সাথে এই লম্বভাবে এই দিকে, লম্বভাবে ওই দিকে, তো রেখার উভয় পাশে, এবার এই দিক ওই দিক কেন বলা হয়েছে? উভয় পাশে সুচটা যেই ডোবানো হচ্ছে জলের মধ্যে, সুচের এই দিকেও বল ক্রিয়া করছে, ওই দিকেও বল ক্রিয়া করছে, এই দিকেও ওই দিকেও, দুদিকেই বল ক্রিয়া করছে, মানে লম্বভাবেও ক্রিয়া করবে আবার উভয় পাশেও ক্রিয়া করবে। ওকে, তো কী দেওয়া হলো, যদি কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয় তাহলে কী হয়, রেখার প্রতি একক দৈর্ঘ্যে, প্রতিটা একক দৈর্ঘ্য রেখার সাথে লম্বভাবে, পৃষ্ঠতল বরাবর লম্বভাবে, এই রেখার সাথে লম্বভাবে এবং রেখার উভয় পাশে পুরো যে বল ক্রিয়া করে তাকে বলা হয় পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ওকে, তো পৃষ্ঠটান মানে আলটিমেটলি কী দেওয়া হলো, যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটা রেখা কল্পনা করে তাহলে ওর প্রতি একক দৈর্ঘ্যে এবং ওর আশেপাশে মেনলি প্রতি একক দৈর্ঘ্যে একটা বল ক্রিয়াশীল হচ্ছে, তার মানে কী লেখা যেতে পারে, বল বাই প্রতি একক দৈর্ঘ্য, মানে কী হবে, বল বাই দৈর্ঘ্য, তাই তো, বল বাই দৈর্ঘ্য। ওকে, এবার মাত্রা কী লেখা যেতে পারে, বলের মাত্রা mL/T⁻², দৈর্ঘ্যের মাত্রা সিম্পল এল কেটে যাবে, তো আলটিমেটলি কী দাঁড়াবে, m/T⁻²। ওকে, তো এবার এককটা লেখার ক্ষেত্রে এটা একটু আলাদাভাবে লেখা হয়, বেসিক্যালি মাত্রা থেকে এককটা যেটা আছে ওটাও লিখলে ওটাও রাইট, বাট মেনলি যেটা ব্যবহার বা একক লেখা হয় ওটা যাতে আরও সহজ সরলভাবে হয় এককটা, তার জন্য বেসিক্যালি বলের একক আর সময়ের একক দিয়ে ওটাকে বেসিক্যালি লেখা হয়, মানে এখান থেকেই ডাইরেক্ট একক লেখা হয়। তো এসআইতে বলের একক কি, নিউটন। ওকে, এখানে পাই তো পার, নিউটন পার এল, দ্যাট ইজ লেন্থ, মানে দৈর্ঘ্যের এসে হবে কি, মিটার। বুঝতে পারলে, জাস্ট এখান থেকেই লেখা হয়, এখান থেকেও লেখা যেতে পারে, এখান থেকে হলে কী হবে, যে এম ফর মাস, মারের যদি এখান থেকে লেখা হয় যে কী আছে এখানে মাত্রা m⁻², এম ফর মাস মানে ভরের এসে একক কি, কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার। তো বেসিক্যালি এই এককটা এরকম, এটা খুব একটা খাপছাড়াভাবে দাঁড়িয়ে যাচ্ছে এককটা, ঠিক আছে, তো এককটা এখান থেকে লেখা হয়। ওকে,
সিজিএসে কী দাঁড়াচ্ছে, ডাইন বলের একক পার সেন্টিমিটার। অনেক জায়গায় দেখবে লেখা থাকে নিউটন মিটার টু দি পাওয়ার -1, এখানে লেখা থাকবে দেখবে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1। কিছু না, এখানে যদি ml t টু দি পাওয়ার -2 আছে, যদি এটাকে ভাঙানো হয়, দেখো যদি লেখা হয় ml t টু দি পাওয়ার -2, এলটাকে যদি এটাকে ইন্টু দিয়ে যে লেখা হলো, তখন কী হবে, এলটা -1 হয়ে যাবে। কারণ আমরা জানি সেই সূচকের নিয়ম 1/a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার -n। ওকে, তার মানে এল এর মাথায় এখানে কিছু নেই, মানে যে ইন্টুতে চলে গেল -1। তো বেসিক্যালি এককটা এখান থেকে লেখা হয়, ঠিক আছে। তো মাত্রা থেকে একক লেখা হয়, পিস্টনের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করা উচিত, অ্যাভয়েড করবে তোমরা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে, এটা একটু এক্সেপশন, এখান থেকে লেখা হয়। ওকে, কিন্তু যদি মাত্রা বলে তাহলে মাত্রা বললে কিন্তু এটা লিখতে হবে। ওকে, এবার আমরা দেখবো যে পিস্টন কী কী বিষয়ের উপর নির্ভর করে। এটা একটা ছোট্ট একটা একটু ইম্পর্টেন্ট জায়গা। ওকে, তো দেখো পিস্টন ফার্স্ট যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে তরলের তাপমাত্রার উপর। কিসে? তরলের তাপমাত্রা। তো কীভাবে নির্ভর করে? পিস্টন ভ্যারিজাস 1/, তাপমাত্রা মানে তাপমাত্রা 1/, তাপমাত্রা মানে এখানে ব্যস্ত সমানুপাতে রয়েছে, ভ্যারিজাস মানে সমানুপাতিক চিহ্ন, 1/, তাপমাত্রা মানে যদি বলি এ, এটা আগের দিনও বলেছিলাম, এ ভ্যারিজাস 1/b, মানে এটা ব্যস্ত সমানুপাত, এ ভ্যারিজাস বি, এটা নর্মাল সমানুপাত একদম, মানে এ বাড়লে বিও বাড়বে, এখানে এ বাড়লে বি কমবে, বা বি যদি কমানো হয় এ বাড়বে, উল্টো কেস, ঠিক আছে। তার মানে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে পিস্টন হ্রাস পায়, কমে। ওকে, নেক্সট যেটা হচ্ছে তরলের ঘনত্ব, এটাও সেম। তো তরলের ঘনত্বের সাথে কীভাবে সম্পর্ক পিস্টনের? সেম 1/, ঘনত্ব মানে এটাও ব্যস্ত সমানুপাত। যদি তাপমাত্রা যে ওখানে বাড়ানো হচ্ছিল, পিস্টন হ্রাস পাচ্ছিলো, এখানেও ঘনত্ব যদি বাড়ানো হয় তাহলে এখানেও পিস্টন হ্রাস পাবে, ঘনত্ব যদি বাড়ে। ওকে, সান্দ্রতা জানার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হলো শান্ত প্রবাহ আর অশান্ত প্রবাহ কাকে বলে। ওকে, শান্ত প্রবাহ মিন্স স্ট্রিমলাইন মোশন অ্যান্ড অশান্ত প্রবাহ মিন্স টার্বুলেন্ট মোশন। ওকে, শান্ত প্রবাহ কি? শান্ত মানে যে স্থির থাকবে সেটা না, শান্ত মানে হচ্ছে যখন একটা প্রবাহী কাদেরকে বলা হয়? তরল আর গ্যাস। আমরা এই চ্যাপ্টারের স্টার্টিংয়েই বলেছিলাম যে তরল আর গ্যাস মানে আমরা বুঝবো প্রবাহী, কঠিনকে আমরা ধরবো না। ওকে, তো যখন একটা কোনো প্রবাহিত হয়, বা স্পেসিফিক্যালি তরলের ক্ষেত্রে, এখানে শান্ত আর অশান্ত প্রবাহ বেসিক্যালি তরলের ক্ষেত্রে প্রযোজ্য। তো তরলের যখন মানে একটা তরল প্রবাহিত হয়, ওকে, তো প্রবাহ পথের প্রত্যেকটা বিন্দু, সে যে কোনো একটা বিন্দু ধরো, ধরো এখানে একটা এক্স বিন্দু, এখানে x1, x2, x3, x4 যে কোনো বিন্দু হতে পারে। হ্যাঁ, তো প্রত্যেকটা বিন্দুতে যদি সেই তরলের প্রবাহের যে প্রবাহিত হচ্ছে একটা বেগ আছে, তো সেই বেগের মান আর দিকটা যদি অপরিবর্তিত থাকে, মানে বেগের মান আর দিক দুটি অপরিবর্তিত থাকবে। আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে বেগ নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা জেনেছিলাম যে যখন কোনো বস্তুর বেগের মান আর দিক অপরিবর্তিত থাকে তাহলে বলা যায় বস্তুটির মধ্যে সমবেগ রয়েছে। অর্থাৎ যখন একটা তরল সমবেগ নিয়ে প্রবাহিত হতে থাকে, তার মানে বেগের মান আর দিক অপরিবর্তিত থাকবে, তাহলে সেই প্রবাহ যে সেই তরলটা যে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় শান্ত প্রবাহ। ওকে, নেক্সট হচ্ছে অশান্ত প্রবাহ। ওকে, তো অশান্ত প্রবাহ কি? শান্ত প্রবাহে ঠিক উল্টো হবে। শান্ত প্রবাহতে কী ছিল, যে যখন একটা তরল প্রবাহিত হচ্ছে তখন তার বা যখন একটা প্রবাহিত হচ্ছে তখন প্রত্যেকটা বিন্দুতে তার বেগের মান ও দিক যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ যদি প্রবাহটি সমবেগে প্রবাহিত হতে থাকে, তাহলে তাকে বলা হয় শান্ত প্রবাহ। অশান্ত প্রবাহ ঠিক উল্টো, অর্থাৎ এক্ষেত্রে কি অসমবেগ, মানে বেগের মান আর দিক বারবার পরিবর্তিত হতে থাকবে, যে কোনো বিন্দুতে বেগের মান আর দিক পরিবর্তিত হতে থাকবে। এখানে দেখো, যদি এখানে একটা বিন্দু ধরায়, এর দিকে এদিকে, এর দিকে এদিকে, এই বেগ এখানে যে একটা বিন্দু সেটা এদিকে, মানে প্রত্যেকটা বিন্দুতে বেগের মান আর দিক পরিবর্তন হচ্ছে, তাকে বলে অশান্ত প্রবাহ। ওকে, নেক্সট আমরা এবার সান্দ্রতা দেখব। সান্দ্রতা কি বা ভিসকোসিটি কি? তো দেখবে, ধরো মেঝেতে জল পড়লো, ঠিক আছে, আর কোনো
ধরো তেল পড়লো, ঠিক আছে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে তেল আর জলটা যে পড়লো সেটা কোনটা স্পিডে মানে গড়াতে থাকে, বইতে থাকে, কোনটা স্পিডে? অবভিয়াসলি জল। বেসিক্যালি এটাই হচ্ছে সান্দ্রতা, বা এটা সান্দ্রতার জন্য হয়ে থাকে। ওকে, তো এবার কি আমরা সেটা দেখি। দেখবে যখন কোনো একটা বস্তুকে, ধরো একটা কোনো ভারী বক্স টক্স কিছু একটা রয়েছে, সেটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। ধর টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ধরো এখানে দড়ি বাঁধা, তো টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তো অনেক বল প্রয়োগ করতে হয়। কেন? ধরো মেঝের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তো মেঝের সাথে বস্তুর একটা ঘর্ষণ হচ্ছে। তো ঘর্ষণটা কী করছে? এই বস্তুটাকে এইদিকে এগোনোর দিকে বাধা দিচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া, মানে আমরা এদিকে এগোচ্ছি, তো মেঝে যেটা আছে সেটাই কঠিন বস্তুর উপর একটা ঘর্ষণ বল অ্যাপ্লাই করছে, সেটা কোন দিকে? এই দিকে কাজ করছে, মানে আমরা যেদিকে বলটা প্রয়োগ করছি, মানে টানা যেদিকে হচ্ছে তার অপোজিটে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে, অর্থাৎ একটা বাধা দিচ্ছে। ঠিক এই সেম ধারণা তরলের ক্ষেত্রে হয়ে থাকে, সেম। তো কি, যদি একটা তরলকে বিভিন্ন স্তরে আমরা কল্পনা করি যে তরলের মধ্যে বিভিন্ন স্তর, তো ধরো এই সব থেকে উপরের স্তরটা পড়লো, ধরো জল মেঝেতে পড়লো, ঠিক আছে। তো এবার ওপরের স্তরটা যেটা রয়েছে সেটা এগোতে চাইবে, তো সেটির ক্ষেত্রে কী হবে? তার নিচের স্তরটা তাকে বাধা দেবে, আটকাবে। তার নিচের স্তরটা তাকে আবার আটকাবে, তার নিচের স্তরটা আবার তাকে আটকাবে, তার নিচের স্তরটা তাকে আটকাবে। এই জন্য দেখো অ্যারো চিহ্নগুলো ধীরে ধীরে ছোটো হচ্ছে, আর যত নিচের দিকে এগোচ্ছে তত কম হচ্ছে, মানে ওকে। মানে এই স্তরটা যে এগোতে থাকবে, যদি আমরা পরপর স্তরে কল্পনা করি, ধরো এটা এ, এটা বি, সি, ডি, এরকমভাবে এ এগোতে চাইছে, তো বি একে বাধা দেবে, তার জন্য বি টু নিজে কম এগোবে, বাধা দিচ্ছে। ওকে, তো আবার বি আবার এর থেকে কম এগোচ্ছে, কেন? কারণ বিকে আবার সি বাধা দিচ্ছে, তার জন্য বি এর থেকে কম এগোচ্ছে। এর জন্য বেসিক্যালি যে জল আর তেল যেটা বললাম, তো সেটার মধ্যে জলটা আগে এগোয়, তেলটা বেশি এগোয়। সেটা কারণ হচ্ছে জলের ক্ষেত্রে এটা একটু কম, জলের সান্দ্রতাঙ্ক কম, সেটা দেখবো সান্দ্রতাঙ্ক কী, ঠিক আছে। তো বেসিক্যালি জল হচ্ছে কম ঘন আর তেল হচ্ছে বেশি ঘন, তার জন্য। ওকে, তো এটাই হচ্ছে বেসিক্যালি সান্দ্রতা। তো কী দাঁড়ালো? তরলের যে ধর্ম, একটা ধর্ম সান্দ্রতা। ওকে, যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের, এই যে দুটো স্তর, দুটি স্তরের যে আপেক্ষিক গতি, একটা গতি রয়েছে প্রবাহী, মানে এই গতি থাকবে, তো আপেক্ষিক গতি। ওকে, বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, সেটাই এই স্তরটা এগোতে চাইছে, এর বিরুদ্ধে কে বাধা সৃষ্টি করছে? বি স্তর। বি এর বিরুদ্ধে কে বাধা সৃষ্টি করছে? সি স্তর। ওকে, তো যে বাধা সৃষ্টি করে সেই ধর্মটাকে বলে সান্দ্রতা। ওকে, তো এবার সান্দ্রতাঙ্ক কী? সান্দ্রতাঙ্ক হচ্ছে বেসিক্যালি সান্দ্রতা যার সাহায্যে মাপা হয়, যে রাশির সাহায্যে মাপা হয়, সেটা হচ্ছে কি সান্দ্রতাঙ্ক। ওকে, বা একটু যদি গুছিয়ে বলা হয় তাহলে তরলের যে একক দূরত্ব অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে চাইছে, তো আপেক্ষিক গতি বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলের ওপর যে পরিমাণ এই তরলের এই স্তর যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করছে তাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। মানে এই যে দুটো স্তর রয়েছে, ধরো এ আর বি, ঠিক আছে। এ এগোতে চাইছে আপেক্ষিক গতি নিয়ে, বিও এগোতে চাইছে, বাট কী করছে? এর বিরুদ্ধে এই বি স্তর একটা বল অ্যাপ্লাই করছে। এবার কী বল? স্পর্শকীয় বল। আমরা জেনেছিলাম স্পর্শহীন বল আর স্পর্শকীয় বল কাকে বলে। হ্যাঁ, যে যদি এমন হয় ঘটনা যে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে রয়েছে, ওকে, দেন একটা বল ক্রিয়াশীল হচ্ছে ওই দুজনের ওপরে, সেটা হচ্ছে স্পর্শকীয় বল। তো এখানে এ আর বি স্তর তো দুজনের সাথে স্পর্শেই রয়েছে, তার জন্য এটা স্পর্শকীয় বল। তো এ আপেক্ষিক গতি বজায় রাখতে চাইছে, কিন্তু বি তাকে রাখতে দেবে না, তাই একটা স্পর্শকীয় বল অ্যাপ্লাই করছে। কোথায়? প্রতি একক ক্ষেত্রফলের ওপর। যে আপেক্ষিক গতি বজায় রাখার জন্য একে যে পরিমাণ স্পর্শকীয় বল বি এর এগেনস্টে আবার অ্যাপ্লাই করতে হবে, বা যে পরিমাণ স্পর্শকীয় বল এর দরকার, সেটা এখানেও একই হবে, এখানেও সেম জিনিস হবে, এখানেও সেমই হবে, তাই না? তো তরলের মধ্যে একক দূরত্ব অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল দরকার পড়বে, মানে এর যে পরিমাণ স্পর্শকীয় বল দরকার প্রতি একক ক্ষেত্রফলে, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। ওকে, সান্দ্রতাঙ্ক। তো সান্দ্রতাঙ্ককে ডিনোট করা হয় ইটা দিয়ে, এই সাইনটা গ্রিক সাইন, ঠিক আছে, গ্রিক অ্যালফাবেটিক সাইন, এটাকে বলা হয় ইটা। ওকে,
তো এটা দিয়ে ডিনোট করা হয়। তো এবার আমরা দেখি এর মাত্রা এসআই একক আর কি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো মাত্রা কি, সান্দ্রতাঙ্ক মানে কি দাঁড়ালো, আলটিমেটলি সান্দ্রতাঙ্ক মানে দাঁড়ালো যে একটা বল, ঠিক আছে, বলটা এবার একটা একক সময় একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। কিসের ওপর প্রয়োগ হচ্ছে বলটা, ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল দাঁড়াবে আলটিমেট। তো কি হচ্ছে, যদি আমরা এগুলো লিখি, বলের মাত্রা কি mlt, ঠিক না, (2) সময় মানে টাইম, দ্যাট ইজ টি, ক্ষেত্রফল মানে হচ্ছে L², যেহেতু দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর দৈর্ঘ্যের একক সেম, তার জন্য L² হবে। তো এবার দেখো এটা হয় না, আলটিমেটলি যদি আমরা লিখি ml কী হবে, কিছু নেই মানে এখানে 1 আছে, -2, তাই না। টি এর ক্ষেত্রে দেখো -2 + 1, এই তো এরা কী হলো, দেখো কি আছে, L/L² আছে। তো আমরা জানি সূচকের ধারণা থাকে সেই, যদি a⁴n হয়, a⁴m হয়, তাহলে কী হয়, এটা আলটিমেটলি a⁴n, ওপরেরটা যেটা রয়েছে মাইনাস, নিচেরটা m, তাই না। তো এখানে কী হচ্ছে, L কিছু নেই মানে 1 আছে, ভাগের ক্ষেত্রে মাইনাস হয় 2, তার জন্য L 1 - 2, (2) এখানে টিটা ইন্টুতে আছে মানে t ইন্টু t⁻² ইন্টু t⁻1 আছে, তাও কিছু নেই মানে, তো গুণের ক্ষেত্রে প্লাস হয় t-2 প্লাস কিছু নেই মানে 1, দ্যাট ইজ ওকে। তো সলভ করলে কী হয়, আলটিমেটলি কী দাঁড়াচ্ছে মাত্রা ml -1 t -1, তো কী তাহলে ml (1) t⁻1 ওকে। তো এবার একক, তো সান্দ্রতাঙ্কের ক্ষেত্রে এককটা বেসিক্যালি এই স্ট্রাকচার থেকে লেখা হয়। তো কি এসআই একক কী দাঁড়াচ্ছে, তো এসআই বলের এসআই একক কি নিউটন, মানে এগুলো তাহলে ব্যবহারিক যে বাস্তবে ব্যবহারের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায়। তো বলের একক কী হচ্ছে নিউটন, এর সাথে কী আছে সময়, দ্যাট ইজ সেকেন্ড, নিউটন সেকেন্ড পার, ক্ষেত্রফলের এসআই একক কি মিটার², ওকে। এই সিজিএস হচ্ছে বলের একক ডাইন ইন্টু, এটা সেকেন্ডই হবে, পার সেন্টিমিটার², ওকে। এবার এদের একটা নাম আছে, তো ওই সেই ডাক নামের কনসেপ্ট, ওকে। তো এসআই পদ্ধতিতে যে এককটা আছে টোটালটাকে বলা হয় ডেকাপয়েজ বা পয়েজ, যা বলবে, এটাকে বলা হয় সিজিএস, যে এককটা টোটালটাকে বলা হয় পয়েজ, ওকে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আদর্শ তরল, ও এরপর এর থেকে তরলের প্রবাহের যে হার নির্ণয় সেটা আমরা দেখব কীভাবে করা। তো আদর্শ তরল কি, যদি কোনো একটি তরলের শান্ত প্রবাহ প্রবাহিত হয়, তাহলে যদি সেটা কোনো নলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে শান্ত প্রবাহটা, তাহলে নলের যে কোনো প্রস্থচ্ছেদ, এই যে প্রস্থচ্ছেদ, এটা একটা প্রস্থচ্ছেদ, এটা একটা প্রস্থচ্ছেদ, ঠিক আছে। তো এখানে ভেতরে আমরা আরেকটা প্রস্থচ্ছেদ কল্পনা করলাম, এটা এই প্রস্থচ্ছেদ তো সেমই হবে, তাই না। আবার এখানে একটা প্রস্থচ্ছেদ যদি ধরা, সেমই হবে, ওকে। তো সেই প্রস্থচ্ছেদে নির্দিষ্ট সময়, সময়ের পার্থক্য, সে যে কোনো সময় পার্থক্য হতে পারে, তো নির্দিষ্ট সময় যদি আমরা একটা ধরে নেব, তো নির্দিষ্ট সময় সব সময় কী হবে, একই পরিমাণ তরল প্রবাহিত হবে। এই প্রস্থচ্ছেদে যে পরিমাণ তরল প্রবাহিত হবে, এই প্রস্থচ্ছেদেও সেম, এখানেও সেম, এখানে আরেকটা যদি কল্পনা করা হয়, এখানেও সেম হবে, এখানে যদি কল্পনা করে তাহলে ওখানেও সেম পরিমাণ, একই পরিমাণ তরল প্রবাহিত হবে। তো এটাই হলো আদর্শ তরল, যে যখন কোনো একটা
তরলের শান্ত প্রবাহ প্রবাহিত হয়। শান্ত প্রবাহ মানে কি সমবেগ, তো সব সময় তো সেটা সেম বেগেই করছে, তার মানে তো এখান থেকে আরও বোঝা যাচ্ছে যে একই পরিমাণ তরল সবসময় প্রবাহিত হবে নির্দিষ্ট সময়। ওকে, তো সেটা হচ্ছে আদর্শ তরল। তো আদর্শ তরল হচ্ছে এমন একটা তরল যেটায় কোনো সান্দ্রতা থাকে না, মানে সান্দ্রতা তো একটা বাধা বল যেটা তরলে বিভিন্ন স্তরকে মানে এগোতে বাধা দেয়, আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করে। তো সান্দ্রতা কাজ করে না বা সান্দ্রতা থাকে না। তরলের প্রবাহের হার নির্ণয়। তো একটা নল, তার প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা, তার মধ্যে দিয়ে ভি গতিবেগে, ভি গতিবেগে, ঠিক আছে, একটা আদর্শ তরল প্রবাহিত হচ্ছে। ওকে, তো এবার নলের ধরো যে কোনো ছেদে এটা হতে পারে, এখানে আর একটা হতে পারে, যেটা আমরা ওই ছবিটা তো জানলাম আদর্শ তরল বোঝার ক্ষেত্রে এটা হতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল প্রবাহিত হবে সেটার পরিমাণ এই চোঙের আয়তনের সমান হবে না? মানে এখানে নলটা চোঙের মতো, তো আমরা জানি যে এই ধরনের আকৃতিকে বলা হয় চোঙ। ধরো এই একটা ছেদ, ঠিক আছে, এই একটা প্রস্থচ্ছেদ এখানে, তো এখানে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হবে সেটা এই চোঙেরই তো আয়তনের সমান, তাই না? কারণ তরলটা তো এই চোঙের মধ্যেই রয়েছে, নলেরটার মধ্যেই রয়েছে, তাই না? তো এবার সেই চোঙটার যদি দৈর্ঘ্য ভি হয়, ধরো আমরা এইটুকু ধরেছি, তাহলে মানে এখান থেকে এইটুকু পার্ট, মানে তরলটা ধরো এখানে একটা প্রস্থচ্ছেদ ধরা হয়েছে, তরলটা এর মধ্যে ঢুকে গেল, তো এখান থেকে এই পর্যন্ত এক সেকেন্ডে যে আয়তন তরল প্রবাহিত হবে সেটা তো ইটসেলফ এইটুকু চোঙের আয়তন, তখন এইটুকু পার্ট পার্ট বাদ হয়ে যাচ্ছে। কারণ কি, তরলটা ধরো ঢুকে এখান থেকে এই পর্যন্ত প্রবাহিত হচ্ছে, তো কী পরিমাণ তরল আসবে? অবভিয়াসলি চোঙটার আয়তন, তো কেন তরলটা চোঙটার মধ্যেই তো রয়েছে, তাহলে চোঙের মধ্যে যে পরিমাণ তরল রয়েছে সেটাই হচ্ছে গিয়ে চোঙের আয়তন। তো এবার ধরো চোঙটার দৈর্ঘ্য হচ্ছে ভি, ওকে, প্রস্থচ্ছেদ আমরা আগে ধরেছি আলফা। তো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে যে প্রতি সেকেন্ডে তো কী দেওয়া হলো, প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের পরিমাণ। ধরো এক সেকেন্ডে তরলটা এখান থেকে এই পর্যন্ত আসলো, ঠিক আছে, প্রবাহিত হলো, তাহলে কী পরিমাণ তরল গেল? এইটুকু চোঙের, আবার বলছি এইটুকু পার্টে জাস্ট আয়তন, তাই না? তো তরলের পরিমাণ ইজিক্যাল টু কী হচ্ছে, তরলের যে চোঙটা আমরা ধরেছি, তো তরল চোঙের আয়তন, তাই না? তো আয়তনটা কী হচ্ছে, আলফা ভি, প্রস্থচ্ছেদ এটা, ভি হচ্ছে দৈর্ঘ্য, তার মানে আলফা ভি। এবার আলফা ভি কী করে হলো, মানে প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য করে দেওয়া, আমরা কীভাবে, প্রস্থচ্ছেদ মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? তো মানে ক্ষেত্রফলের মধ্যে কী কী থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, আর আমরা আয়তন মানে কি জানি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আলটিমেটলি তো তিনটে দৈর্ঘ্যই হবে না, সব কিছুর একক তো একই, তো দৈর্ঘ্য মানে তিনটে জিনিস দরকার, ঠিক আছে। আমরা কাছে একটা দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, ঠিক আছে, ভি আমরা ধরেছি, চোঙটার দৈর্ঘ্য আমরা ভি ধরেই নিয়েছি, আর টোটাল বাকি যে দুটো দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, সেটা মানে টোটাল আমরা আলফা ধরেই তো নিয়েছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা অলরেডি ধরে নিয়েছি, মানে এখানে ক্ষেত্রফল ইন্টু একটা দৈর্ঘ্য হচ্ছে, তাই তো। কারণ কি, আমরা জানি আয়তন মানে তিনটে টোটাল দৈর্ঘ্য ইন্টু করলে আয়তন মানে মাত্রা কি, এল কিউব মানে তিনটে এল ইন্টু আছে, আর এল মানে দৈর্ঘ্য, তো তিনটে দৈর্ঘ্য আলটিমেটলি রয়েছে, তাই না? তো দেখো এখানে দুটো দৈর্ঘ্য অলরেডি ক্ষেত্রফলের মধ্যে রয়েছে, আর একটা দৈর্ঘ্য আমরা ভি ধরে নিয়েছি, তার জন্য ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে আলফা, আর ভি আমরা ধরেছি তাই আলফা ইন্টু ভি। ওকে, তো বোঝা গেল। এবার দেখো নির্দিষ্ট সময়ে একই পরিমাণ তরল প্রবাহিত হবে, তাই না? একই পরিমাণ তরল প্রবাহিত হবে, তার মানে তরলের প্রবাহের হার, এটা মানে তরলের প্রবাহের হার কী হচ্ছে, আর ইকুয়ালস টু আলফা ইন্টু ভি। আলফা মানে কি আছে, প্রবাহের, আমরা কী ধরেছি এখানে, আলফা মানে নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? নলের ছেদের ক্ষেত্রফল, একে আলফা ইন্টু ভি মানে আমরা কি ধরেছি, প্রবাহের বেগ, ইজ ভি। তাহলে আমরা কী দেওয়া হলো, তরলের প্রবাহের হার
নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু প্রবাহের বেগ। ওকে, কারণ প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের পরিমাণ মানেই হচ্ছে তরলের প্রবাহের হার, তাই না? 1 সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু তরলের প্রবাহের হার বলা হয়। হার মানে পার সেকেন্ডে বের করি আমরা সবসময়, যেটা আলটিমেটলি দাঁড়ালো। এবার এটা তো তরলের প্রবাহের হার বেরো, ঠিক আছে? এবার যদি আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, ঘনত্বের মান বলে দেয়, তরলের ঘনত্ব যদি জানা থাকে, তাহলে এখান থেকে তরলের যে ভর সেটা বের করা যায়। তো সেটা কীভাবে দেখা যায়। ওকে, তো ধরো ঘনত্ব বলে দিয়েছে, তো এখানে আমরা কোনো ভ্যালু ধরছি না, আমরা ঘনত্বটাকে রো ধরে নিলাম। এটা আগের দিন বলেছিলাম পি এর মতো দেখতে, বাট গ্রিক অ্যালফাবেট রো, ঠিক আছে? তো ধরো ঘনত্ব রো, তাহলে এবার এখান থেকে আমরা তরলের ভর কী করে বের করবো? ঘনত্ব মানে আমরা কী জানি? ঘনত্ব মানে আমরা আবার কী জানি? ভর বাই আয়তন। প্রতি একক কোনো পদার্থের প্রতি একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব, ভর বাই আয়তন, তাই না? তো ঘনত্ব কি বলে দিয়েছে? রো। ভর আমরা জানি না, বের করব। আয়তন আমরা কি জানলাম? ওই যে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের পরিমাণ ইকুয়ালস টু ওই তরল চোঙের আয়তন ইকুয়ালস টু কত ছিল? আলফা ইন্টু ভি। তার মানে এবার যদি ভর বের করতে চাই, ক্রস গুণ জাস্ট এটা ইন্টু এটা হয়ে যাবে, রো ইন্টু আলফা ভি। মানে ভর মানে কী বেরোচ্ছে? রো মানে কি? তরলের ঘনত্ব। কী দেওয়া হলো আলটিমেটলি? তরলের ভর মানে তরলের ঘনত্ব ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু প্রবাহের বেগ। তো যদি ঘনত্বের মান দেওয়া থাকে, তো এখান থেকে তরলের প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে সেটা ভরটাও আমরা বের করতে পারবো, আয়তন বের করতে পারবো, ভর বের করতে পারবো, প্রবাহের হারও বের করতে পারবো। দেখা যাচ্ছে বেসিক্যালি 3 টাইপের বা 3 ধরনের অঙ্ক এসে থাকে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, দ্যাট ইজ বার্নৌলির নীতি বা বার্নৌলিস প্রিন্সিপাল। ওকে, তো বার্নৌলির নীতি কী বলে? যদি কোনো একটি আদর্শ তরলের শান্ত প্রবাহ প্রবাহিত হয়, তাহলে সেই যে নলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই নলের যে কোনো ছেদে, আমি একটু আগে দেখলাম ওই ছবিটা, একটু আগে তরলের প্রবাহের হার নির্ণয় করলাম যে কোনো ছেদে। তো কী হয়, যে কোনো ছেদে তরলের প্রতি একক আয়তনের কী কী হবে? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি ইকুয়ালস টু কী হবে? ধ্রুবক, মানে কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো বেসিক্যালি এটা কী? তো প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি ইকুয়াল টু ধ্রুবক থাকবে। ওকে, কী কী কন্ডিশন? আদর্শ তরল হতে হবে এবং তার শান্ত প্রবাহ প্রবাহিত হতে হবে, তাহলে গিয়ে বার্নৌলিস নীতি সেক্ষেত্রে প্রযোজ্য। তো এবার এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালভাবে আরও সিম্পলিফাই করি, তাহলে কীভাবে লেখা যায়? কী বলছে? গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে আমরা জানি হাফ mv স্কোয়ার। তো আমাদের একটা চ্যাপ্টার আছে লাস্টের দিকে, কার্যক্ষমতা শক্তি। তো সেই শক্তির পার্টে আমরা গতিশক্তি আর স্মৃতিশক্তি হিসেবে জানবো। তো এই হাফ mv স্কোয়ারটা কী করে আসছে, আর স্মৃতিশক্তিকে ডিনোট করা mgh। তো কী করে আসে সেটা আমরা বেসিক্যালি তখন আমরা দেখবো। এখন আপাতত স্লাইডে জেনে রাখো, কারণ এখন যদি এটা বোঝানো স্টার্ট হয় তাহলে একটা শক্তি পুরো টপিকটা আমাকে স্টার্ট করতে হবে। ওকে, তো আমরা যখন ওইটা করবো তখন ওটা তোমরা এই জায়গাটা আরও ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তখন আমরা এটা জেনে রাখি, জাস্ট গতিশক্তি মানে হাফ mv স্কোয়ার, স্মৃতিশক্তি মানে mgh। ওকে, তো এখানে আর প্রেশার চাপ মানে তো জাস্ট প্রেশার, ওটা কোনো ব্যাপার নেই, পি দ্যাট ইজ পি। ওকে, তো এখানে এম যেটা আছে সেটা হচ্ছে কি মাস। তো এটাকে আমরা ঘনত্ব দিয়ে রিপ্লেস করবো, মানে রো দিয়ে রিপ্লেস করে দেবো। ওকে, তো দেখো জাস্ট তাহলে আমরা কী লিখবো? হাফ রো ভি স্কোয়ার, ওকে, প্লাস রো জিএইচ প্লাস পি ইকুয়াল টু কী হচ্ছে? ধ্রুবকটাকে যা ইচ্ছা ধরা যেতে পারে, ধরো এইচ ধরে নিলাম। এইচ হচ্ছে আমরা ধ্রুবক ধরে নিলাম, এইচ অনেক ক্ষেত্রে কে যোগ, তো এইচ ধরে নিলাম। হ্যাঁ, এবার দেখো যদি এটাকে প্রত্যেকটাকে রো দিয়ে ভাগ করা হয়, তাহলে কী হবে? ধরো এখানে রয়েছে যেটা দেখবে হাফ রো ভি স্কোয়ার রয়েছে, এটাকে যদি রো দিয়ে ভাগ করি মানে রো নিচে, ঠিক আছে, রো কেটে যাবে, কী পড়ে থাকবে? হাফ ভি স্কোয়ার, এটাই আসবে হাফ ভি স্কোয়ার প্লাস এখানেও যদি রো জিএইচ আছে, ঠিক আছে, তো দেখো রো জিএইচ, রো দিয়ে ভাগ করলাম, কেটে যাবে, জিএইচ পড়ে থাকছে শুধু, দ্যাট ইজ জি এইচ। ওকে, জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, পিকে যদি রো দিয়ে ভাগ করি তাহলে ইটসেলফ এটাই থাকবে, ইজ ইকুয়াল টু এইচ, দ্যাট ইজ ধ্রুবক। ওকে,
তো বেসিক্যালি এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য যে নীতিটা, সেটার গাণিতিক রূপ হচ্ছে বেসিক্যালি এটা। হ্যাঁ, তো এটাকে যদি আরও সিম্পলিফাই করা হয় তাহলে বেসিক্যালি এটাকে আবার জি দিয়ে ভাগ করে দাও। তো জি দিয়ে ভাগ করলে কী হবে, ভি স্কোয়ার বাই 2g প্লাস শুধু এইচ পড়ে থাকবে প্লাস পি জি। কী করে হলো, কী আছে ওখানে, এই জায়গাটা দেখো, এই পার্টটা কী ছিল, হাফ ভি স্কোয়ার, মানে কি ভি স্কোয়ার বাই 2 ওপরেই রয়েছে এটা, তাই না। তো এটাকে কী দিয়ে ভাগ করলাম, জি দিয়ে, তার মানে এই নিচে জি চলে আসবে, জি দিয়ে ভাগ করলাম, তার মানে কী হচ্ছে, ভি স্কোয়ার বাই 2g, এটা মানে এটা জিএইচ আছে, জিএইচ, এটাকে জি দিয়ে ভাগ করলাম, জি কেটে যায়, শুধু এইচ পড়ে থাকে। সেম এটা এখানেও পি বাই রো আছে, জি দিয়ে ভাগ করেছি তো রো জি হয়ে গেল। ওকে, আলটিমেটলি এটা মানে কনস্ট্যান্ট এইচ। তো এবার দেখো, তো আলটিমেটলি আমাদের কী এসেছিলো, ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এবার ভি স্কোয়ার বাই 2g যেটা আছে সেটাকে বলা হয় বেগ শীর্ষ, এইচ সেটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, আর পি বাই রো জি, পি ফর প্রেশার, তো সেটাকে বলা হয় চাপ শীর্ষ। তো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস চাপ শীর্ষ, তাই না, ইকুয়ালস টু ধ্রুবক, এইচ ধরেছিল, ইট ইজ কনস্ট্যান্ট। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে সব থেকে সিম্পলিফাই করা। তো এটার থেকে আমরা কি আসতে পারি, যে যখন কোনো একটা নলের মধ্যে দিয়ে কোনো আদর্শ প্রবাহীর শান্ত প্রবাহ প্রবাহিত হয়, তখন সেই আদর্শ তরলের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে ওই তরলের বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ আর চাপ শীর্ষ সমষ্টি ধ্রুবক হবে। তো বার্নৌলির নীতি থেকে এই আরেকটা নীতিতে আসা যায়। ওকে, এটা আরও সিম্পলিফাই করা। বার্নৌলির নীতির এবার গাণিতিক রূপটা দেখো কীভাবে আমরা ফোকাস করবো। তো এই ছবিটা দেখো, ধরো এ বি, এ আর বি হচ্ছে গিয়ে একটা, ধরো এ বি হচ্ছে আদর্শ তরলের শান্ত প্রবাহ নালী। ওকে, তো এবার এ ছেদে, এই একটা প্রস্তুচ্ছেদ, তো এ ছেদে ধরো, এ ছেদে কী হচ্ছে, এ ছেদে যে প্রবাহিত চাপ ধরো, চাপ হচ্ছে ধরো P1, বেগ হচ্ছে কী বেগে প্রবাহিত হচ্ছে ধরো V1, আর উচ্চতা, এই যে ধরো এই বিন্দুটা উচ্চতা কত, ভূমি থেকে বা নির্দেশস্থল, এখানে ভূমি বা নির্দেশস্থল, ঠিক আছে, সেটা থেকে উচ্চতা কত, H1 আমরা ধরে নিয়েছি। তো ধরো যে উচ্চতা, কেন্দ্রবিন্দু, প্রস্থচ্ছেদের যে কেন্দ্রবিন্দুটা, ওকে, যেহেতু এটা একটা বৃত্ত, তার একটা কেন্দ্র থাকবে, তো উচ্চতা হচ্ছে ধরো H1। সেমভাবে বিচ্ছেদে কী ধরেছি আমরা, এগুলো জাস্ট ধরে নিয়েছি, চাপ কী হবে, P2 ধরেছি, বেগ V2 আর উচ্চতা H2। তো আমরা যখন তরলে প্রবাহের হার নির্ণয় করছিলাম, তখন আমরা ফার্স্টে কী জেনেছিলাম, যে আদর্শ তরলের ক্ষেত্রে কী হয়, যে যদি আদর্শ তরলে শান্ত প্রবাহ প্রবাহিত হয়, তাহলে যে কোনো প্রস্থচ্ছেদে নির্দিষ্ট সময় একই পরিমাণ তরল প্রবাহিত হবে। মানে এই প্রস্থচ্ছেদে যে পরিমাণ তরল রয়েছে, মানে যে ভরের তরল রয়েছে এই বি প্রস্থচ্ছেদেও সে পরিমাণ তরলই থাকবে। আদর্শ প্রবাহে শান্ত প্রবাহ প্রবাহিত হলে এই কন্ডিশনটা আমরা জেনেছিলাম। তো এতে কি আসা যায়, যে এ ছেদে, হ্যাঁ, যদি এম ভরের তরল প্রবাহিত হয়, তাহলে বি ছেদেও এম ভরের তরলই প্রবাহিত হবে, বা বি ছেদে যে তরলটা যে পরিমাণ তরল থাকবে সেটার ভরও এমই হবে। তো দেখো এর থেকে কী লেখা যায়, এ ছেদে, এ প্রস্থচ্ছেদে এম ভরের যে প্রবাহী, এম ভর প্রবাহীর মোট শক্তি কী দাঁড়াচ্ছে, প্রথমে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, দেন চাপ। তো গতিশক্তি কী আছে, হাফ। আমরা যখন ওই যে বার্নৌলির যে গাণিতিক রূপটা প্রথমে প্রকাশ করলাম সাধারণভাবে, জাস্ট একদম ডাইরেক্ট, তো সেটা কী এসেছিলো, হাফ ভি স্কোয়ার
প্লাস জিএইচ, তাই না, প্লাস পি বাই রো। এটা এসেছিলো। জাস্ট এখানে আমরা ভরটা জানি এম, তো প্রত্যেকটাকে জাস্ট এম দিয়ে গুণ করে দেবো। তো দেখো এখানে যদি হাফ ভি স্কোয়ার এটাকে এম দিয়ে গুণ করা হয় তাহলে কী হবে, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো এখানে সেটাই হবে হাফ এম। আচ্ছা এখানে এম, ঠিক আছে, ভি স্কোয়ার। এখানে ভি মানে আমরা কী ধরেছি, V1, এ ছেদের জন্য আমরা বেগ ওখানে V1, তো V1 প্লাস কী আছে এবার এখানে জিএইচ রয়েছে, জিএইচের সাথে আবার এম গুণ করলে কী হবে, এম জিএইচ, দ্যাট ইজ এম জি এইচ। এইচ মানে এখানে কী আছে, H1, তাই H1 এইচ তো না, এটাই কি আছে পি বাই রো। তো এর সাথে কী হবে, এই পি বাই রো ইন্টু এম, মানে পি এর সাথে গুণ হবে ওপরে, তো মানে আলটিমেটলি কী দাঁড়াবে, এম পি রো। এবার এখানে দেখো পি মানে কি, আমরা কী ধরছি P1, তাই তো বোঝা গেল। সেমভাবে বি এর ক্ষেত্রে কী হবে, পি ছেদে হাফ এম V2 স্কোয়ার, কারণ এখানে V2 ধরা হচ্ছে ভেলোসিটিটা, বেগটা, এম জি এইচ টু, কারণ H2, কারণ এখানে আমরা ধরে নিয়েছি H2 উচ্চতাটা, এম প্রেশার টু P2 বাই রো আমরা এখানে ধরে নিয়েছি। তো আলটিমেটলি আমাদের এটা দাঁড়ালো। এবার দেখো যেহেতু প্রবাহীটা আদর্শ প্রবাহী আর শান্ত প্রবাহ, আমরা কি জানলাম, আদর্শ প্রবাহী আর শান্ত প্রবাহ যদি হয়, আদর্শ প্রবাহীর আমরা কন্ডিশন জেনেছিলাম ওখানে কোনো সান্দ্রতা বল কার্যশীল হয় না। তো যখন কোনো সান্দ্রতা বল কাজ করছে না তাহলে এখানে কোনো শক্তির অপচয় হবে না, কারণ অন্য কোনো বাহ্যিক বল তো ক্রিয়াশীল হচ্ছে না, তো কোনো শক্তির অপচয় হবে না। যদি শক্তির অপচয় না হয় তাহলে এই এটা থেকে বলা যায় এ ছেদে আর বি ছেদে যে মোট শক্তি সেটা দুটো সমান হবে, কারণ এখানে যে পরিমাণ শক্তি এখানেও সেই পরিমাণ শক্তিই তো হচ্ছে, কারণ কি শক্তি কোনো অপচয় হচ্ছে না। তো এ ছেদে প্রবাহে মোট শক্তি ইকুয়ালস টু বি ছেদে প্রবাহে মোট শক্তি, এটি আমরা জানলাম, কারণ এখানে কোনো শক্তির অপচয় ঘটছে না, কারণ কি আদর্শ তরল, এর ফলে কোনো সান্দ্রতা নেই, ওতে কোনো সান্দ্রতা বাধা ক্রিয়াশীল হচ্ছে না, তার মানে কোনো শক্তি অপচয় করছে না। তো এই ছেদে প্রবাহে মোট শক্তি ইকুয়ালস টু বি ছেদে প্রবাহে মোট শক্তি, জাস্ট এই ছেদে প্রবাহে মোট শক্তি আমরা যেটা বেরিয়েছিল ওটা লিখলাম, ইকুয়ালস টু বি ছেদে প্রবাহে মোট শক্তি ওটা লিখলাম, জাস্ট দুটো জাস্ট ইনপুট করলাম। এবার দুটোকে আমরা mg দিয়ে ভাগ করব, কী দিয়ে, mg। এটা আসলে আমাদের এই সাইডে কী করে আসলে বুঝতে পারলে, দেখো যে হাফ mv স্কোয়ার রয়েছে 1, তো এটাকে আমরা ভাগ করছি কী দিয়ে, এটা মানে কি, এই তো এটা মানে এটাকে আমরা কী দিয়ে ভাগ করছি, mg, মানে এই যে নিচে mg ভাগ করছি, তো কি কেটে যাবে, মানে কী থাকছে V1 স্কোয়ার 2g। সেমভাবে দেখো mgh1 এটাকে আমরা mg দিয়ে ভাগ করছি, এখানে mg টোটালটাই কেটে যাবে, শুধু h1 পড়ে থাকছে, তার জন্য শুধু h1। থার্ডটা দেখো m p1 রো আছে, mg দিয়ে ভাগ করছি, কেটে যাবে, কী পড়ে থাকবে p1 বাই রো জি। সেমভাবে আমরা বিয়েরটাও করবো, আমাদের আলটিমেটলি এটা দাঁড়ালো। ওকে, এবার আলটিমেটলি কী লেখা যায়, যে ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস রো বাই পি বাই রো জি ইকুয়ালস টু কী হচ্ছে, ধ্রুবক, কারণ কি দেখো দুটো ক্ষেত্রে ধরো প্রথম ক্ষেত্রে A1 প্লাস B1 প্লাস C1 রয়েছে, সেকেন্ড A2 প্লাস B2 প্লাস C2। ওকে, তাহলে কী হয় আলটিমেটলি A প্লাস বি প্লাস সি এর যে যোগফল সেটা সবসময় ধ্রুবক, কোনো চেঞ্জ হচ্ছে না যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে টোটাল যে যোগফলটা, এটার যোগফলের সাথে পুরো সম্পূর্ণ সেম আসছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না। সেটা যদি আমরা এবার V3 আরও একটা ধরতাম এখানে C, ইকুয়ালস টু তখন ওই V3 স্কোয়ার বাই 2g, তখন H3 প্লাস P3 বাই রো জি, টোটাল ওটাও সেম আসতো। আবার 4 আরেকটা কন্ডিশন, 4 নম্বর কন্ডিশন হলে, মানে 4 নম্বর কন্ডিশন না, মানে 4 নম্বর যদি প্রস্থচ্ছেদ আমরা ধরি সেক্ষেত্রে সেম আসবে, তাই টোটালটা সেমই আসে, মানে এখানেরটা ইকুয়ালস টু এখানেরটা, এখানে একটা প্রস্থচ্ছেদ হলে ওটা ইকুয়ালস টু এটা, টোটালটাই সেম আসছে আলটিমেটলি। এটাই আমাদের মেন দেখার বিষয়, যে টোটালটাই সেম আসে যে কোনো ক্ষেত্রে। তার মানে কি টোটাল যে ভ্যালুটা, মানে ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি প্লাস রো জি, আলটিমেট যে ফাইনাল যে ভ্যালু, ওটা সবসময় কি, এটা এই যোগফলটা সবসময় কনস্ট্যান্ট থাকছে। কনস্ট্যান্ট মানে কি, ধ্রুবক মানে কি, যে এখানে যে মান সেটা এখানের সাথে সমান, এখানের সাথে সমান, এখানের সাথে সমান,
এখানের সাথে সমান, এখানের সাথে সমান। তো আলটিমেটলি ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়ালস টু ধ্রুবক। ধ্রুবকটাকে আমরা এইচ ধরেছিলাম। ওকে, তো এটা হচ্ছে বার্নৌলির যে সূত্রটা, সেটার গাণিতিক রূপ এভাবে বের করতে হয়। ওকে, তো আজকে আমরা কী কী জানলাম? আজকে আমরা ফার্স্ট যেটা জানলাম সেটা হচ্ছে পৃষ্ঠটান জানলাম, বা সারফেস টেনশন। ওকে, পৃষ্ঠটান। নেক্সট হচ্ছে আমরা কী জানলাম? পৃষ্ঠটানের নির্ভরশীলতা জানলাম। এখানে দেখালাম কী কী বিষয়ের ওপর নির্ভর করে। ওকে, নেক্সট আমরা জেনেছিলাম শান্ত প্রবাহ। শান্ত প্রবাহ কাকে বলে? যদি কোনো তরলের প্রবাহকালে প্রবাহপথে প্রত্যেক বিন্দুতে যদি তার বেগের মান অধিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ যে তরলটা সমবেগে প্রবাহিত হতে থাকে, তাহলে তাকে শান্ত প্রবাহ বলে। অশান্ত প্রবাহ যদি অসমবেগ হয়, মানে বেগের মান অধিক পরিবর্তিত হতে থাকে, তাহলে তাকে বলে অশান্ত প্রবাহ। ওকে, নেক্সট আমরা কী জানলাম? সান্দ্রতা, ভিসকোসিটি ইম্পর্টেন্ট, যেটার কারণে যে প্রত্যেকটা তরল পদার্থ যে মেঝেতে যে গড়িয়ে গড়াতে থাকে, সেটা প্রত্যেকটা তরল একই স্পিডে গড়ায় না। জল যে স্পিডে গড়ায়, দেখবে স্পিডে, ঠিক আছে, বা যে বেগে গড়ায়, তো একটা কোনো তেল ধরো রিফাইন অয়েল কোনো, হ্যাঁ, তো সেটা সেম স্পিডে গড়াবে না, সেটা একটু স্লো গড়ায়। সেটা কেন হয়? সেটা বেসিক্যালি সান্দ্রতার জন্য, সেটা আমরা জানলাম। ওকে, সান্দ্রতাঙ্ক কি? সান্দ্রতা যা দিয়ে মাপা হয়, যে রাশি দিয়ে, সেটাই সহজে বলে সেটাই সান্দ্রতাঙ্ক। সেটাই কী দিয়ে ডিনোট করা হয়? ইটা দিয়ে ডিনোট করা হয়। ওকে, ইটা ডিনোট করা হয়। সেটার মাত্রা এসআই একক আর সিজিএস একক আমরা দেখলাম। ওকে, আদর্শ তরল কি? যখন কোনো নলের মধ্যে দিয়ে তরলের শান্ত প্রবাহ প্রবাহিত হয়, তখন নলের যে কোনো প্রস্থচ্ছেদে নির্দিষ্ট সময় একই পরিমাণ তরল প্রবাহিত হয়, সেই ধরনের তরলকে বলে আদর্শ তরল। ওকে, আদর্শ তরলের একটা বৈশিষ্ট্য হলো আদর্শ তরলে সান্দ্রতা কাজ করে না, সান্দ্রতা বাধা থাকে না। ওকে, ইম্পর্টেন্ট, কারণ এই ধারণাটা ছাড়া আমরা যে ওই বার্নৌলির নীতি ছিল, ওখানে আমরা এই ধারণাটা ছাড়া বার্নৌলির নীতির যে গাণিতিক প্রকাশ আছে সেটা আমরা করতে পারবো না। ওকে, তো এই ছোট্ট একটা ধারণা একটা ইম্পর্টেন্ট। তাহলে প্রবাহের হার। নেক্সট আমরা যেটা দেখলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 নম্বর বার্নৌলির নীতি, তার গাণিতিক রূপটা আমরা দেখলাম। ওকে, বেসিক্যালি 8টা টপিক আমরা আজকে কভার করলাম। নেক্সট আমরা বাকিটা কন্টিনিউ করবো নেক্সট ক্লাসে। ওকে, তো আজকের ক্লাসের থেকে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে করে দিও। ওকে, আর যদি তোমরা ভিডিওটা থেকে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয় বা এডুকেটিভ মনে হয়, তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও তাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারে। ওই ক্লাসগুলো পুরো ফ্রি অফ কস্ট, সাথে তারাও নিতে পারে। ওকে, তো বাকিটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। আর যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ স্টুডেন্ট।